আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেদিকে যাও না কেন ভারত তোমার পেছনে ছাড়বে না, বা তুমি ভারতকে ছাড়া বাঁচতে পারবে না। তুমি বাংলাদেশের অস্তিত্ব ভারত ছাড়া কল্পনাও করতে পারবে না। যারা আবেগ দিয়ে চলে, যারা আবেগকে পুঁজি করে ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জীবনে শান্তি নাই। তারা জীবনে কোনোদিন শান্তিও পাবে না। গল্প বলি একটু। ভারতের সাথে যারা শত্রুতা করে, যারা ভারত বিরোধী, যাদের পাখি বীজ আছে শরীরের ভেতরে, তারা কখনো এই উপলব্ধি বা সেন্স তাদের ভেতরে কখনো তৈরি হয় না। তারা সারা জীবন আবেগ দিয়ে চলতে চায়, না বোঝে ধর্ম, না বোঝে কর্ম, না বোঝে দেশ, না বোঝে রাজনীতি। তাদের একটাই পুঁজি, সে হলো আবেগ। তো ভারত বিরোধী যারা, তারা দেখবেন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় না, বা রাষ্ট্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা তাদের ভেতরে নেই। এখন তাদের পুঁজি হলো রাষ্ট্র পরিচালনা করতে হলে, বিশেষ করে বাংলাদেশকে আপনি পরিচালনা করতে হলে আপনাকে ভারতের সাহায্য সহযোগিতা নিতেই হবে। তাই যদি না হতো, অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্টে নেমে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এয়ারপোর্টে নেমে বলেছিল যে ভারতকে হুঁশিয়ারি টিয়ারি দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে তিনি যে 18 মাস ক্ষমতায় ছিলেন, এই 18 মাসে সবচেয়ে বেশি আমদানি করেছে ভারত থেকে, সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল ভারতের কাছে, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে ভারতের কাছ থেকে, যদিও দেই নাই। তাই ঠিক এখন এই আমার এখন যে গল্পটা বলবো, এই গল্পের মতো অধিকাংশ সময় আপনারা দেখবেন ভালোবাসার যে বিয়ে হয়, প্রেম করে যে বিয়ে হয়, সেই বিয়েতে সুখ শান্তি সংসারে থাকে না। কেন সুখ শান্তি থাকে না? সুখ শান্তি না থাকার কারণে বাপের পকেটের টাকা খরচ করে ছেলে এক মেয়ের সাথে করেছে প্রেম। টাকা তো তাই বাপ বাপ কোথা থেকে নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে, কেন নিয়ে আসে, এই প্রশ্নের উত্তর তো তার কাছে থাকে না। আর মেয়েরে সে স্বপ্ন দেখায়, তোমারে আমরা আকাশে চাঁদ এনে দেবো, তোমারে তুমি তো আমার সব কিছু, তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। প্রেম হয়তো আবেগের কারণে, প্রেম তো আর বিবেক দিয়ে হয় না, প্রেম তো আর অন্য কোনো কিছু দিয়ে হয় না। এখন ঘটনা না, কারণ বিবেক, ধর্ম, কর্ম এগুলো যদি হতো তাহলে প্রেম করা যাইতো না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করা যাইতো না যদি আপনার বিবেক থাকতো, যদি আপনার ধর্ম থাকতো। কারণ ধর্ম, যে কোনো ধর্মেতে এটা নিষিদ্ধ। যে এখন ঘটনা হয়েছে, তখনকার সময় দেখেন না, সময়ের অভাব হয় না। সেই সকালে ঘুম থেকে উঠে একেবারে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময় বরাদ্দ থাকে ওই ছেলেটার ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার ওই ছেলেটার জন্য। তা এখন এই সারাদিন একই আলোচনা, ছেলেটার মেয়েটাকে সুখী রাখার কত পরিকল্পনা, মেয়েটা ছেলেটার সুখী রাখার কত পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনায় নেগেটিভ কোনো শব্দ থাকে না, নেগেটিভ কোনো আওয়াজ থাকে না, সব পজিটিভ। আর সামনে যা দেখা যায় সব সফলতা, সেখানে ব্যর্থতার কোনো ছায়া নেই। এর নামই তো আবেগ, বেগের অভাব, নিয়ন্ত্রণের অভাব। তো এই সব প্রতিশ্রুতি, এই সব আবেগের এক সময় কী হয়, পরিণয় ঘটে, বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এতদিন যে ছেলেটা মেয়েটাকে শত সহস্র কোটি কোটি স্বপ্ন দেখাতো, আর মেয়েটাও ওই স্বপ্নে বিভোর থেকে ছেলেটার জন্য নিবেদিত হয়েছিল। এক পর্যায়ে যে এই ছেলেটার ঘাড়ে সংসার পড়ে যায়, বিয়ে করার পরে তার পিতামাতা বলবে না যে আমি তোমার স্ত্রী সহ তোমাকে লালন পালন করবো, বা তোমার যেভাবে ভরণ পোষণ দিয়েছি তোমার স্ত্রীকেও ওইভাবে ভরণ পোষণ দেবে, একথা বলবে না। আমি হলেও বলবো না, আপনি হলেও বলবেন না। বিয়ে যখন করেছো তোমার অধিকার, তোমার এটা ইসলামী আইন, বা তোমার এটা দরকার, জৈবিক চাহিদা পূরণ করানোর জন্য দরকার, তাহলে সংসার করাটাও তোমার দরকার। তখন পিতা তার সংসারের হাল সেই ছেলেটার উপরে দেয়। এবার আসুন, সময় কোথায়? এখন ওই সংসার চালাইতে হলে, ওই স্ত্রীর ভরণ পোষণ করতে হলে আপনার নিয়মিত, আগে যেখানে সারাটা দিন আবেগে তার পেছনে ইনভেস্ট করতেন, সম্পদের কথা ভাবেন নাই, শয়নে স্বপনে নিশীতে জাগরণে যাকে নিয়ে ভাবতেন, যাকে প্রতিশ্রুতি দিতেন, যাকে নিয়ে
মানে কল্পনার আকাশে উড়তেন, এখন সকালে উঠে কাজে যেই কর্মস্থান শেষ করে এসে থাকেন ক্লান্ত। এরপরে আর ওই সে আগের মতো মধুর মধুর বাণী আপনার মুখ দিয়ে আর বাইর হয় না। কিন্তু আপনার স্ত্রী অধীর আগ্রহে বসে থাকে ওই যে বিয়ের আগে যে মধুর বাণী শোনার জন্য। কিন্তু আপনার শরীর, আপনার মন, আপনার সিচুয়েশন সেই পরিবেশ আর সৃষ্টি করতে পারে না। পরে স্ত্রী মনে করে আমার সাথে প্রতারণা করেছে, বিয়ের আগে আমার এই স্বপ্ন দেখিয়েছে, ও স্বপ্ন দেখিয়েছে, কিন্তু এখন আমাকে পাত্তাই দেয় না। এখন আমার এ দিতে চাইছিল, তা দিতে চাইছিল, এখন আমার কিছুই দেয় না, প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না। কিন্তু প্রবলেমটা কোথায়? ওটা তো কল্পনার জগৎ ছিল, কিন্তু বাস্তব জগৎটা তো ভিন্ন। তা বাংলাদেশের যারা ভারত বিরোধী তারা হলো ওই প্রেম করে বিয়ে করা নারীর মতন। আর যারা মনে করেন আপনার দেশ পরিচালনা করে তারা হলো ওই স্বামীর মতন। এখন তাদের তো উপায় নেই রে ভাই, ভারত বিরোধিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। ওই শিলং থেকে আসুক আর যাই হোক, রাষ্ট্র পরিচালনায় আবেগ চলে না, আবেগের কোনো খাওয়া নেই। আপনি ভারত ছাড়া আপনি লকড। আপনার ওই চীন এখন ডিজেল দেবে না, আপনার পাকিস্তান যার সাথে আপনি পিরিত করেন ও আপনার ডিজেল দেবে না। আপনি পাকিস্তান থেকে চাইল নিয়ে এসে আপনি আপনার অর্থনীতি বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি চীন থেকে চাউল নিয়ে এসে আপনার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি তাহলে করবেনটা কি? করবেনটা ওই স্বামীর মতন। আপনাকে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি ভারতের সাথে এই যে দেখেন না, জ্বালানি মন্ত্রী বলেছে যে আমরা ভারতের কাছে আবেদন জানিয়েছি, অনুরোধ করেছি যাতে আমাদের প্রতিদিন 15,000 মেট্রিক টন ডিজেল দেয়। কই, আপনি বলতেন, আপনার ডিপ্লোমেসি যদি স্ট্রং হয় তাহলে আপনি বলতেন যে আপনি চীন থেকে 15,000 মেট্রিক টন তেল নিয়ে আসার ব্যবস্থা করতেন, কার্গো বিমানে করে নিয়ে আসতেন। সেটা তো পারেন নাই। আপনি চাইছেন কার কাছে? আপনার সংসার চালাইতে হইলে একটু গল্প বলি, ছোটো গল্পটা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে কেন এত কিছুর পরেও যারা শাসক, এদেশের যারা শাসন ক্ষমতা পরিচালনা করে বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা ভারতের দ্বারস্থ হয়। আমার এই গল্পের মধ্যে একেবারে পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা আপনারা পেয়ে যাবেন। আমি একদা আমার বাবা মারা গেছেন, উনি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আমার বাবার সাথে আমার বাবা মাছের ব্যবসা করতেন, মাছ চাষ করতেন, ওই মাছের ব্যবসা করতেন। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার বাবা বলছে মাছ বিক্রি হবে, তো তাও অনেক লেখালেখি থাকে। দেখা যায় এক পাল্লা মাছ যদি এদিক ওদিক হয়ে যায় তা 10,000 টাকা এদিক ওদিক হয়ে যায়। তা তুমি একটু পাশে দাঁড়ায় তুমি শুধু জাস্ট কয় পাল্লা মাছ কত কেজি করে একটু লিখে রেখো। আমার সাথে করে নিয়ে গেছে। তা আপনারা হয়তো বা জানেন যে মাছগুলো যে আড়তে দেওয়া হয়, সেই আড়তের মালিক এর কাছ থেকে ওই এলাকার যে খুচরা বিক্রেতা ওরা কিনে নিয়ে যায়। তাই আমি ঠিক ওই কাজটাই করতেছি, মাছ সকলকে দিচ্ছে। একজন ব্যক্তি আসছে, ও আগে 2 দিন গরিব মানুষ, পরনে যে বস্ত্র ছিল সেটা দেখেই মনে হলো প্রচণ্ড টাইপের গরিব মানুষ। সে এসে মাছ চাইলে বলছে কি তোর বকেয়া টাকা দে। তো ও বলছে যে ভাই আমার সে বকেয়া টাকা আমি দিতে পারতেছি না, আমার খরচ হয়ে গেছে, আমার বাড়িতে এরকম একজন অসুস্থ, আমার খুব খরচ হয়ে গেছে টাকাটা, ভাই আজকে দেন, আজকে মাছ বিক্রি করে কালকে দিয়ে দেবো। মানে এ কথা বলার পরে ওই যে মাছের আড়তের যে মালিক তার দ্বিগুণ বয়স যে মাছ চাচ্ছে, তার কানের নিচে দেখলাম চড় একখান মারলো আমার চোখের সামনে, আমারই দেখে চোখ দিয়ে পানি পড়ার মতো। আমি ভাবলাম যে এই ব্যবসা বোধ হয় আরও করবে না, মাছ না নিয়ে চলে যাবে। কিন্তু ও দেখলাম পাশে যে ওর চোখ দিয়ে অশ্রু পড়তেছে, তারপরেও দাঁড়িয়ে আছে। এই লোকটি মানে সকলকে মাছ দেওয়ার পরে কিছু মাছ অবশিষ্ট রয়েছে বা কিছু মাছ এখনও অবিকৃত রয়েছে। তখন ওই যাকে থাপ্পড় মেরেছে ওকে ডাকলো,
ডেকে আবারও দেখলাম অশ্রাব্য অকথ্য ভাষায়, এরা তো জানেন কী ধরনের গালিগালাজ করে, অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো, করে তারপরে মাছ দিল, সেই মাছ সে নিয়ে গেল। তা বাবা সংসার চালাচ্ছে, বাবারে কানে থাপ্পড় দিয়েছে, তারপরেও সে দাঁড়িয়ে আছে, কারণ এটা দিয়েই হয়তো বা তার পরিবারে থাকা